শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙ্গা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম সহ অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। দাবি আদায়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের আজও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, নিহতদের স্মরণে গায়েবানা জানাজা। এবং চট্টগ্রামের আনোয়ারা উপকূলে 5 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ প্রায় শেষ, বাকি 3 কিলোমিটারেও নির্মাণের দাবি। এবারে বিস্তারিত। গত কয়েকদিন ধরে চলমান কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। শিক্ষার্থীদের সন্ধ্যার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত হয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়তে হবে। সিদ্ধান্ত হয়েছে হল খুলে দেওয়ার পর মেধার ভিত্তিতে হলে নতুন করে শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ হবে এবং আন্দোলনে আহতদের চিকিৎসার সব দায়িত্ব নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে দুপুর 1টার মধ্যে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়েও বন্ধ ঘোষণা করা হয়েছে। সবকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় একই সাথে। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে। কোথাও কোথাও হল ত্যাগের নির্দেশের বিপক্ষে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। গতরাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধের সিদ্ধান্ত নিতে সিন্ডিকেটকে অনুরোধ করে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনের ধারাবাহিকতায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকায়। সকালে ক্যাম্পাস এলাকা থেকে ছাত্রলীগ নেতাকর্মী এবং বহিরাগতদের সরিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সাধারণ শিক্ষার্থীদের অনেকেই হল এবং ক্যাম্পাস ছাড়তে শুরু করলেও খণ্ড খণ্ড মিছিল করছে আন্দোলনকারীদের একটি অংশ। সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে উপাচার্যের বাসভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর আক্রমণের সমালোচনা করে ক্যাম্পাসে নিপীড়ন বিরোধী শিক্ষকদের ব্যানারে সমাবেশ করছেন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক। দুপুরে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনকারীরা গতকাল নিহত শিক্ষার্থীদের গায়ে বানা জানাজা পড়ার কথা থাকলেও সেখানে কাউকে সমাবেশ করতে দেয়া হবে না বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। কোটা পদ্ধতি সংস্কার এবং শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজও সড়ক, মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ শহরের 2 নম্বর রেলগেট এলাকা এবং চাষারা গোল চত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এদিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে জালকুড়ি এলাকায় অবরোধ করে আন্দোলনকারীরা। বরিশালে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, নথুল্লাবাদে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছে। শহরের হাতেমালি কলেজ এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে কলেজের শিক্ষার্থীরা। এতে বরিশাল থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দূরপাল্লা এবং আঞ্চলিক রুটের সব যান চলাচল বন্ধ রয়েছে। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব গোলচত্বর এলাকায় অবস্থান করছে শিক্ষার্থীরা। এতে প্রায় 10 কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া হবিগঞ্জ ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়কারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। সকাল 9টায় সাইদের গ্রামের বাড়ি পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে বাবনপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনে
পুলিশের গুলিতে নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা এটার সঠিক বিচার সরকারের কাছে চাই এবং এটা আমাদের দাবি। আমার ভাই হিসাবে আমি দাবি করতেছি তার বোন যে সরকারে কেন ডাইরেক্ট গুলি করার পারমিশন দিল, এটার বিচার আমরা সাধারণ জনগণ সবাই আমরা চাচ্ছি। আবু সাইদের উপর যে হামলাটা হয়েছিল এটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটু সুদৃষ্টি থাকতো তাহলে হয়তো বা এই প্রাণটা ঝরে যেত না। ছাত্র আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, লাশের রাজনীতি করতে চায় বিএনপি জামাত। সকালে তেজগাঁওয়ে ঢাকা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, জামাত শিবিরের ক্যাডাররা পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছে, ফলে ঝরে গেছে কয়েকটি তাজা প্রাণ। যখন জানমালের ক্ষতি হয় তখন সরকারকে কঠোর হতেই হয়। সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে জামাত বিএনপি আরও সহিংসতার পথে হাঁটছে উল্লেখ করে কাদের জানান, এই অশুভ শক্তিকে মোকাবেলা করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাস্তা বন্ধ করে জনগণের ভোগান, এখানে শুধু পুলিশের শক্তি নয়, আমি সারা দেশে আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। মাঝরাতের অভিযানের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। গতরাতে নয়াপল্টনে কয়েক দফা ককটেল বিস্ফোরণের পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বিএনপির কার্যালয়ে তল্লাশি চালায়। ওই অভিযান শেষে দেশি বিদেশি অস্ত্র, 5 শতাধিক লাঠি সোঁটা, কয়েক বোতল পেট্রোল এবং ককটেল উদ্ধার করার কথা বলা হয় পুলিশের তরফ থেকে। এছাড়া ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সহ 7 জনকে আটক করে পুলিশ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ক্রাইম সিন ঘোষণা করেছে তারা। সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কার্যালয় তালা ঝুলছে। সকালে কার্যালয়ের আশেপাশে সিআইডির ক্রাইম সিন টিমের সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। চট্টগ্রামের সমুদ্র উপকূলীয় আনোয়ারা উপজেলায় ঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি এড়াতে 5 কিলোমিটার এলাকায় স্থায়ী প্রতিরক্ষা বাঁধ এবং পানি নিয়ন্ত্রণ অবকাঠামো প্রকল্পের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। এই উপকূলের বাকি 3 কিলোমিটার এলাকাতেও সুরক্ষিত বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নাজমুল সাদিকের রিপোর্ট। 1991 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ছিল এক দুঃস্বপ্ন। সেদিন চট্টগ্রামের আনোয়ারার উপকূলীয় এলাকায় সাগর তীরে সুরক্ষিত বেড়িবাঁধ না থাকায় প্রাণ হারান কয়েক হাজার মানুষ। ঝড় ও জলোচ্ছ্বাসের সেই ভয় এখনও তাড়িয়ে বেড়ায় ওই এলাকার মানুষকে। সেই ঘূর্ণিঝড়ের পর মাটি ও চটের বাঁধ দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হলেও তা আতঙ্ক কাটানোর জন্য যথেষ্ট ছিল না। 2016 সালের জুন মাসে আনোয়ারা উপজেলার ঝুঁকিপূর্ণ 5 কিলোমিটার এলাকায় 360 কোটি টাকা ব্যয়ে বিশেষ প্রকল্প নেয় সরকার। এতে বিভিন্ন প্যাকেজে সমুদ্র ও নদী তীর সংরক্ষণ, স্লুইস গেট মেরামত ও পুনর্নির্মাণ করা হয়। এরই মধ্যে মিলছে এর সুফল। বৃষ্টি হলে তো কাদামাটি হয়ে যেত এখানে, এখন তো আর কাদামাটি হবে না ইনশাল্লাহ। গাড়ি চলতো না, এখন তো অনেক সুবিধা হয়েছে। গাড়ি চালাতে পারছে, যাতায়াতের জন্য সুবিধা হয়েছে। বেরবার হওয়ার আমার লাভ হয়েছে, এখানে সারপ্লাসও হইতেছে, তখন বেরবার ছিল না এখানে কি স্থানে উঠতো। তবে প্রায় 8 কিলোমিটার উপকূলীয় এলাকার মধ্যে 3 কিলোমিটার এখনও প্রায় অরক্ষিত। পূর্ণ সুফল পেতে বাকি জায়গাতেও দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। যে জায়গাটা খালি আছে, এটা যদি বলং নইলে সব ডুবে যাবো, আমরা মরে যাবো। এগুলো বেঁধে দাও, বেঁধে দিলে আমরা না বানলে আমরা ডুবে যাব। যাতায়াত করতে পারে না মানুষ, অনেক কষ্ট হয়ে যায়। বর্ষা আসলে মানে মাটির মধ্যে এখানে অনেক কাদা হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড বলছে চলমান প্রকল্পের কাজ শেষ, আর 364 কোটি টাকা ব্যয়ে বাকি 3 কিলোমিটারের কাজের প্রকল্প একনেকে পাশ হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে
আনোয়ারা উপজেলার রায়পুর, জুইদণ্ডী এই ইউনিয়ন সমূহ সুরক্ষিত হয়েছে। তাছাড়া এই আমাদের আনোয়ারা উপজেলায় সি ডাইক রয়েছে 8 কিলো, এর মধ্যে আমরা 5 কিলো সমাপ্ত করেছি। প্রায় 2.8 কিলোমিটার অরক্ষিত রয়েছে, যেটাকে সুরক্ষা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একনেক সভায় ইতিমধ্যে একটি নতুন প্রকল্প অনুমোদন করেছেন। এই সড়ক ও সুরক্ষা বাঁধ নির্মাণে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে পর্যটনের নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে জানান সংশ্লিষ্টরা। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। যথাযথ ধর্মীয় মর্যাদায় রাজধানী ঢাকা সহ সারা দেশে পালিত হচ্ছে শোকাবহ পবিত্র আশুরা। এ উপলক্ষে প্রতি বছরের মতো তাজিয়া মিছিল বের করেন বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। সকালে পুরানা পল্টন থেকে বের হয় প্রথম শোক মিছিল, পরে বেলা 12টায় হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি আজিমপুর, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি এবং মোহাম্মদপুর ঘুরে আবারও পুরান ঢাকায় গিয়ে শেষ হয়। আজকে মহরম, এই দিন আমাদের হোসেন রাদিয়াল্লাহু সাল্লাম কারবালার ময়দানে শহীদ হয়েছে। আমরা এই দিনটা শোকভাবে পালন করি, যেহেতু মওলা হুসাইন এত বড় কুরবানি দিয়েছে দিনের জন্য। একদিনে 72 জানাজা তুলছেন, দেন তারপর আপনার যে সন্ধ্যার সময় তিনি শহীদ হয়েছেন, তার জন্য তার ইয়াদগারের মধ্যে আমরা এই শোক মিছিল বের করা হয়। সুগন্ধি চাল রপ্তানি বন্ধ থাকায় এই পণ্যটির আন্তর্জাতিক বাজার হারাচ্ছে দেশ, সেই সাথে কমছে দেশের প্রক্রিয়াজাত কৃষি পণ্যের রপ্তানির পরিমাণও। এমন অবস্থায় সুগন্ধি চালের উপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আর বাজার ধরে রাখার স্বার্থে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া প্রয়োজন বলে মত বিশ্লেষকদের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 2009 সালে প্রথম সুগন্ধি চাল রপ্তানি করে বাংলাদেশ 663 টন, যা পরবর্তী 10 বছরে বেড়ে 9000 টনে পৌঁছায়। আর 2019-20 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় 10,879 টনে। হিসেব বলছে 2021-22 অর্থ বছরে বাংলাদেশ সুগন্ধি চাল রপ্তানি করে আয় করেছিল $85 লাখ। পরের বছরে এই আয় বেড়ে $90 লাখ উঠেছিল। তবে 2022-23 অর্থ বছরের শেষে সুগন্ধি চাল রপ্তানি বন্ধ করে সরকার। এক্সপোর্টটা স্লো হলো, আমরা ফরেন কারেন্সি আর্ন করে সরকারকে হেল্প করতে পারছি না এই ক্রাইসিসে। প্লাস হচ্ছে যে এই জায়গাটা অন্যরা দখল করে নিল, অন্যদের দখল করে নিল, কিন্তু আমাদের লাভের লাভ যেটা সেটা আসলে কিছুই হলো না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ফরেন কারেন্সি যেটা সরকারকে হেল্প করতে পারতাম এই ক্রাইসিসে, সেই জায়গা থেকে বঞ্চিত হলো, দেশ বঞ্চিত হলো। ব্যবসায়ীদের হিসেবে 2023-এর শুরুতে 33টি প্রতিষ্ঠানকে 24,416 টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার, যার মধ্যে 2023 সালের জুন পর্যন্ত রপ্তানি করা গেছে 3,244 টন। বাকি 21,172 টন রপ্তানি আটকে গেছে নিষেধাজ্ঞার ফলে, যার ফলে প্রভাব পড়েছে প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে। এতে কমেছে এ খাতের সার্বিক রপ্তানি আয়। রপ্তানি করতে গেলে একটা অ্যাসর্টেড আইটেম আমাদের এক্সপোর্ট করতে হয়, সবকিছু মানে মিলাইয়া একসাথে আমাদের এক্সপোর্ট করতে হয় একটা কন্টেনারে। যদি 40 ফিট একটা কন্টেনার থাকে, সেখানে 4 থেকে 5 টন হয়তো চাল থাকলো, বাকি যে এগ্রো প্রসেসিং পণ্যটা থাকলো, এই চালটা যখন আমি দিতে পারতেছি না, ওই এগ্রো প্রসেসিং পণ্যটা রপ্তানি হচ্ছে না। এখন এই কারণে আমরা সরকারকে বলবো, সরকারের কাছে আহ্বান জানাবো, সার্বিক রপ্তানির চিত্র, কৃষকের চিত্র, এগ্রো প্রসেসিং সেক্টরের অবস্থার দিক বিবেচনা করে যেন সরকার এটাকে রপ্তানি উন্মুক্ত করে দেয়। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে দেশে প্রতি বছর গড়ে 18 থেকে 20 লাখ টন সুগন্ধি চাল উৎপাদিত হয়, যার মধ্যে দেশের অভ্যন্তরীণ চাহিদা মাত্র 15 থেকে 16 লাখ টন। সেই হিসেবে 3 থেকে 4 লাখ টন উদ্বৃত্ত থাকে প্রতি বছর, যদিও বছরে সুগন্ধি চাল রপ্তানি হতো গড়ে 10,000 টনের মতো। বিদেশি বাজারটা যাতে নষ্ট না হয় সেটা চিন্তা করে, এবং বর্তমানে যদি ডলার সংকট আছে, কিছু ডলার যদি আমরা অ্যারোমেটিক চাল রপ্তানি করে আয় করতে পারি, তাহলে সেটা কিন্তু ভালো। এই দিক থেকে অ্যারোমেটিক চাল রপ্তানির উপর কোনো বিধিনিষেধ না থাকাই উচিত। ব্যবসায়ীদের তথ্য মতে বছরে অন্তত 80 লাখ টন সুগন্ধি চালের বেচাকেনা হয় বিশ্ববাজারে, যার মধ্যে 80 লাখ টন বাসমতি সরবরাহ করে ভারত। দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক দেশ থাইল্যান্ড, এরপরে রয়েছে ভিয়েতনাম ও চীন। আর পাকিস্তান বছরে গড়ে 6 লাখ টনের মতো সুগন্ধি চাল রপ্তানি করে। বিপরীতে বাংলাদেশ এখন পর্যন্ত গড়ে সর্বোচ্চ 10 লাখ টন চিনিগুড়া রপ্তানি করছে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। খাগড়াছড়ি সদর হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া রোগীর সংখ্যা। এরই মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারাও গেছে। খাগড়াছড়ি প্রতিনিধি কানন আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
খাগড়াছড়িতে গেল কয়েকদিনের বৃষ্টি আর ভ্যাপসা গরমে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সদর হাসপাতালে ঠান্ডাজনিত সমস্যা বা জ্বরসহ শিশুদের নিয়ে যাচ্ছেন অভিভাবকরা। এদের মধ্যে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। মহালছড়ি উপজেলায় লারমাচিং মারমার 7 মাসের শিশু সন্তান জ্বর নিয়ে 3 দিন আগে ভর্তি হয়েছে সদর হাসপাতালে। পানছড়ির শারমিন আক্তারের 1 বছরের ছেলে আরাফ ও লক্ষ্মীছড়ি উপজেলার বাবুধন চাকমার 1.5 মাসের শিশু নিউমোনিয়া আক্রান্ত। সদর হাসপাতালের 25 শয্যা বিশিষ্ট শিশু ওয়ার্ডে ভর্তি 16 জনই এই রোগে আক্রান্ত। কয়েকদিন যাবত সর্দি কাশি, তারপরে আমরা পানছড়ি হাসপাতালে নিয়ে যাই। ওইখানে বাবু একটু অসুস্থ বেশি হওয়াতে আমি পানছড়ি থেকে এখানে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসি। আসাতে স্যার বলছে যে বাবু নিউমোনিয়া ভুগতেছে। বাড়িতে বাচ্চা থাকতে সময় কাশি কফ আসে, এখানে এসে ডাক্তার বলছে নিউমোনিয়া। সর্দি কাশি জ্বর ছিল, তো স্যারকে দেখাইছি, স্যারে বলছে ভর্তি করাইতে হবে, তো ভর্তি করাইছি, নিউমোনিয়া হয়েছে আর কি। হঠাৎ করে নিউমোনিয়া বেড়ে যাওয়ার কথা স্বীকার করে চিকিৎসকরা জানান চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ রয়েছে। গত কয়েকটা দিন ধরে আমরা লক্ষ্য করেছি যে 30 থেকে 40 জনের মতো রোগী ভর্তি থাকে, তার মধ্যে প্রায় 12 থেকে 14 জন হচ্ছে নিউমোনিয়া রোগী আক্রান্ত। ঠান্ডা পানির ব্যবহার, শরীর ঘেমে যাওয়ার পর হচ্ছে মুছে না দেওয়া, এগুলোর কারণে ওদের নিউমোনিয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। তাদেরকে আমরা সঠিক চিকিৎসা দিয়েছি। এখনো পর্যন্ত রোগীরা মোটামুটি দ্রুত ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারছে। এরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়া আক্রান্ত এক শিশু মারা গেছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাছরাঙা, নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম সহ অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। দাবি আদায়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের আজও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, নিহতদের স্মরণে গায়েবানা জানাজা। এবং চট্টগ্রামের আনোয়ারা উপকূলে 5 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ প্রায় শেষ, বাকি 3 কিলোমিটারও নির্মাণের দাবি। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রয়েছে।